একজন পুরুষ রাতের পর রাত ঘুমের মধ্যে অনুভব করত কেউ তার বুকের উপর বসে আছে, আর সে উঠতে পারছে না, নড়তে পারছে না, শুধু দেখতে পাচ্ছে একটা মহিলার মুখ তার ঠিক মুখের সামনে, চোখ দুটো ঘোলাটে সাদা। আর দ্বিতীয় ঘটনায় একটা মেয়ে মরে গিয়েও চলে যায়নি, কারণ যে ছেলেকে সে ভালোবাসত সে অন্য মেয়েকে বেছে নিয়েছিল। আর মৃত্যুর পর সে যখন ফিরে আসতে শুরু করল, তখন সেই ছেলের জীবন একটু একটু করে ওলটপালট হয়ে যেতে লাগল। জানতে হলে পুরো এপিসোড শেষ পর্যন্ত শুনুন। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 142-এ আপনাদের স্বাগতম। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা বেজে গেছে। রাত 9টা মানেই অশরীরের ভয়ের আসর। এই আসরে আপনারা যারা প্রতি রাতে বসেন, প্রতিটি ঘটনার সাথে একটু একটু করে ভেতরে ডুবে যান, তাদের জন্য আজকের রাতটা হয়তো অন্যরকম হবে। কারণ আজ আমি নিয়ে এসেছি দুটি এমন ঘটনা যা শুনতে শুনতে আপনার মনে হবে এই ঘটনা কোথাও না কোথাও ঘটেছে, কারো না কারো জীবনে এই ছায়া পড়েছে। প্রথম ঘটনাটি এসেছে ভারতের পাঞ্জাব রাজ্য থেকে, যেখানে একজন সাধারণ মানুষের জীবনে এক মহিলা জিন এসে এমনভাবে আঁকড়ে ধরেছিল যে সে নিজেও বুঝতে পারেনি কখন তার জীবন আর তার নিজের রইল না। আর দ্বিতীয় ঘটনাটি ভারতের হিমাচল প্রদেশের পাশের রাজ্য পাঞ্জাবের এক ছোট্ট শহর থেকে নয়, বরং উত্তর ভারতের এক মফস্বল থেকে, যেখানে ভালোবাসার ত্রিভুজে একটা মেয়ে এমনভাবে হারিয়ে গেল যে হারিয়েও সে ফিরে আসতে লাগলো বারবার অন্ধকারে। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি এপিসোড 142-এর প্রথম ঘটনা, পাঞ্জাবের সেই মহিলা জিনের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রফিকুল ইসলাম। রফিকুল ভাই ভারতের পাঞ্জাবের লুধিয়ানা জেলার একটি মফস্বল এলাকায় থাকেন। বয়স 40-এর কাছাকাছি, পেশায় একটি কাপড়ের কারখানায় সুপারভাইজার। সংসার আছে, দুটো বাচ্চা আছে, স্ত্রী আছেন, স্বাভাবিক একটা জীবন। কিন্তু 2022 সালের শেষ দিকে তার এক ঘনিষ্ঠ বন্ধু করিমের সাথে যা ঘটেছিল সেটা রফিকুল ভাই এখনও ভুলতে পারেননি। ঘুমের মধ্যে মাঝে মাঝে সেই ঘটনা তাকে তাড়া করে। অসংখ্য ধন্যবাদ রফিকুলকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি রফিকুলের ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি আমাকে বিস্তারিত জানিয়েছেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। করিম শেখ আমার ছোটবেলার বন্ধু। লুধিয়ানার কাছে ছোট্ট একটা জায়গায় আমরা একসাথে বড় হয়েছি। করিম আমার থেকে 2 বছরের ছোট, কিন্তু ছোটবেলা থেকেই সে একটু গম্ভীর প্রকৃতির ছিল। হাসি খুশি মানুষ, কিন্তু গভীরে কোথাও একটা চুপচাপ ভাব। ধর্মকর্ম মানত, নামাজ পড়ত নিয়মিত, মিথ্যে বলতো না, মানুষকে সাহায্য করত, সবাই তাকে ভালো মানুষ বলতো। করিম অবিবাহিত ছিল, বয়স তখন 32-33-এর মতো। তার মা বিয়ের কথা বলতেন, কিন্তু করিম বলতো আর একটু সময় দাও। কারখানায় কাজ করত, বেতন ভালোই ছিল। নিজের একটা ছোট্ট ঘর ছিল একটু দূরে, পুরনো একটা পাড়ায়, যে পাড়াটা আগে আরও জনবহুল ছিল, কিন্তু এখন অনেকেই চলে গেছে, ফলে পাড়াটা একটু ফাঁকা ফাঁকা। 2022 সালের অক্টোবর মাসে একদিন করিম আমাকে ফোন করল, বলল, রফিক ভাই একটু আসতে পারবেন? কণ্ঠে কেমন একটা অস্বস্তি। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে বলল, এসে বলবো। আমি গেলাম। করিমের ঘরে ঢুকে দেখলাম সে খাটে বসে আছে, মুখ শুকনো, চোখের নিচে কালো ছাপ। সে স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি রোগা দেখাচ্ছে। আমি বললাম, কি হয়েছে তোর, অসুস্থ নাকি? করিম বলল, না, ঘুম হচ্ছে না। আমি বললাম, কেন? করিম একটু চুপ করে থাকলো, তারপর বলল, রফিক ভাই আপনি কি বিশ্বাস করবেন যদি বলি রাতে কেউ আসছে? আমি চমকে তার দিকে তাকালাম। করিম বলল, মানে ঘরে রাত গভীর হলে? আমি বললাম, কে আসে, কোথা থেকে? করিম বলল, আমি জানি না, দেখতে পাই না, শুধু অনুভব করি। ঘুমের মধ্যে মনে হয় কেউ পাশে এসে বসছে, কখনো মনে হয় কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি বললাম, স্বপ্নে? করিম বলল, স্বপ্ন হলে ভালো হতো, কিন্তু ঘুম ভেঙে যায়, আর ঘুম ভাঙলে মনে হয় একটু আগে কেউ ছিল। ঘরে একটা গন্ধ থাকে,
ফুলের মতো, কিন্তু আমার ঘরে কোনো ফুল নেই। আমি বললাম, কতদিন ধরে? করিম একটু থামল, তারপর বলল, প্রায় 3 সপ্তাহ। আমি বললাম, 3 সপ্তাহ আগে কি হয়েছিল? করিম একটু থামল, তারপর বলল, 3 সপ্তাহ আগে আমি রাতে ঘরে ফিরছিলাম। রাস্তার মোড়ে ওই, আপনি জানেন সেই পুরনো বটগাছটা যেটার গোড়ায় কেউ একটা পাথরের ঢিবি বানিয়েছে, সেখানে যখন পাশ দিয়ে যাচ্ছিলাম তখন মনে হলো কেউ আমাকে ডাকছে, মেয়েলি গলা। আমি থামলাম, কিন্তু কাউকে দেখলাম না। আমি বললাম, তারপর? করিম বলল, তারপর ঘরে ফিরলাম। সেই রাত থেকেই শুরু হয়েছে। আমি সেদিন তার ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিইনি। ভাবলাম একা থাকে, মানসিক চাপ, কল্পনা। বললাম, একটু ডাক্তারের কাছে যা, ঘুমের সমস্যা হলে ডাক্তার দেখাতে হয়। করিম বলল, আপনি বিশ্বাস করলেন না। আমি বললাম, বিশ্বাস না করার কথা না, কিন্তু এটা হয়তো ঘুমের সমস্যা। করিম আর কথা বাড়ালো না। সেদিনের পর আরও 2 সপ্তাহ কেটে গেল। করিম আমাকে আর ফোন করেনি, আমিও গিয়ে দেখিনি। তারপর একদিন রাস্তায় দেখা। করিমকে দেখে আমি চমকে গেলাম। মানুষটা যেন আধটা হয়ে গেছে, গাল বসে গেছে, চোখ ঢুকে গেছে, হাঁটছে কিন্তু যেন ঠিকঠাক পা ফেলতে পারছে না। কারখানায় যাওয়া বন্ধ হয়ে গেছে বলে শুনেছিলাম। আমি তার হাত ধরলাম, বললাম, করিম, কি হয়েছে তোর? করিম আমার দিকে তাকালো। সেই চোখে এখন একটা অদ্ভুত ভাব, ক্লান্ত, কিন্তু কোথাও একটা টান আছে, যেন ঘুমের মধ্যে পড়ে আছে কিন্তু জেগে আছে। সে বলল, রফিক ভাই, আমি আর পারছি না। আমি বললাম, কি হচ্ছে বলবি? সে বলল, আসুন। আমি তার ঘরে গেলাম। ঘরে ঢুকতেই সেই গন্ধ পেলাম যেটার কথা সে বলেছিল, ফুলের মতো, কিন্তু অদ্ভুত রকম ভারী, একটু মিষ্টি, একটু কষা। আমি জিজ্ঞেস করলাম, এই গন্ধটা কি? করিম বলল, প্রতিদিন সন্ধ্যের পর থেকে এই গন্ধ আসে। আমি বসলাম। করিম বলতে শুরু করল, রফিক ভাই, সে প্রতি রাতে আসে। এখন আর শুধু অনুভব করি না, এখন দেখতেও পাই। আমি বললাম, কি দেখিস? করিম বলল, একটা মহিলা। রাত গভীর হলে যখন ঘুমিয়ে পড়ি তখন হঠাৎ ঘুম ভাঙে। ঘুম ভাঙলেই দেখি সে আমার খাটের পাশে দাঁড়িয়ে, লম্বা সাদা পোশাক। মুখটা দেখতে পাই না পুরোপুরি, একটু ঝাপসা, কিন্তু চুলগুলো খোলা, লম্বা, আর সে তাকিয়ে থাকে। আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা কিছু নামলো। করিম বলল, প্রথম কয়েকদিন শুধু দাঁড়িয়ে থাকতো, তারপর একটু কাছে আসতে লাগলো, আর গত 1 সপ্তাহ ধরে সে খাটে বসে আমার পাশে। আমি উঠতে পারি না, নড়তে পারি না, শরীর যেন পাথর হয়ে যায়, শুধু দেখতে পাই। আমি বললাম, ঘুমের মধ্যে এটা হয়, স্লিপ প্যারালিসিস বলে একটা ব্যাপার আছে। করিম বলল, জানি, আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম, কিন্তু রফিক ভাই, স্লিপ প্যারালিসিসে গন্ধ পাওয়া যায় না। স্লিপ প্যারালিসিসের পরে কেউ ঘুম থেকে উঠলে বালিশে কাউকে শুয়ে থাকতে দেখে না। আমি থামলাম। করিম বলল, গত রাতে ঘুম ভেঙে দেখি সে আমার বালিশে মাথা রেখে শুয়ে আছে, আমার পাশে। তার মুখটা তখন আমার দিকে, এত কাছে যে তার শ্বাসের মতো কিছু একটা আমার মুখে লাগছিল, ঠান্ডা। সেই মুহূর্তে করিমের গলার স্বর একটু কাঁপল। রফিক ভাই, সে সুন্দর, অদ্ভুত রকম সুন্দর, মুখটা ঝাপসা কিন্তু সুন্দর, আর সে কথা বলে। আমি সোজা হয়ে বসলাম। কি বলে? করিম বলল, বলে, তোমাকে আমার ভালো লাগে, তুমি আমার কাছে থাকো। নিস্তব্ধতা। আমি বললাম, তুই কি বলিস? করিম আস্তে বলল, প্রথম দিকে ভয়ে কথা বলতে পারতাম না, কিন্তু এখন আমি উত্তর দিই। আমি চমকে গেলাম। কি উত্তর দিস? করিম আমার চোখের দিকে তাকালো। তার চোখে একটা লজ্জা আছে, কিন্তু সাথে সাথে একটা অদ্ভুত প্রশান্তিও আছে। বলল, বলি, আমিও তোমাকে দেখতে চাই। তখন আমি বুঝলাম ব্যাপারটা গভীর হয়ে গেছে। এটা আর শুধু ঘুমের সমস্যা বা কল্পনা নয়, করিম এই সত্তার সাথে একটা সম্পর্ক তৈরি করে ফেলছে, আর সেই সম্পর্কের মূল্য দিচ্ছে তার শরীর দিয়ে। আমি বললাম, করিম, তোকে এখনই কারো কাছে নিয়ে যেতে হবে। করিম মাথা নাড়ল, বলল, না, আমি যাব না। আমি অবাক হলাম। কেন? করিম বলল, রফিক ভাই, আমি তাকে হারাতে চাই না। এই কথাটা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। এই মানুষটা
যে সারা জীবন ধর্মকর্ম মেনে চলেছে, নামাজ পড়েছে, সৎ থেকেছে, সে এখন একটা অশরীরী সত্তার প্রেমে পড়ে যাচ্ছে। আমি বললাম, করিম, দেখ তোর শরীর কি অবস্থায় আছে। 3 মাস আগের করিম আর এখনকার করিম এক মানুষ না, তুই মরে যাচ্ছিস ধীরে ধীরে। করিম বলল, মরলে কি হয়, অন্তত কেউ আছে। এই কথাটা আমার বুকে লাগলো। একা মানুষটা, বিয়ে হয়নি, পরিবারের চাপ আছে, এই শূন্যতায় একটা অস্তিত্ব, একটা উপস্থিতি পেয়ে সে আটকে গেছে। এটা ভয়ঙ্কর। সেদিন রাতে আমি তার ঘর থেকে বেরোলাম না। বললাম, আজ রাতে আমি এখানে থাকব। করিম বলল, কেন? আমি বললাম, কারণ তুই আমার বন্ধু। করিম রাজি হল। রাত তখন 11টার দিকে। আমি করিমের ঘরের মেঝেতে বসেছিলাম। করিম শুয়ে পড়েছে। কিছুক্ষণ পর তার ঘুম এলো। আমি জেগে বসে থাকলাম। রাত 12টার পর সেই গন্ধটা তীব্র হল, ফুলের গন্ধ। আমার নাকে এসে লাগলো এবং মাথাটা একটু ভারী লাগতে শুরু করলো। আমি বুঝলাম এই গন্ধটা হয়তো কিছু একটা করে, মানুষকে ঝিমিয়ে দেয়। আমি উঠে দাঁড়ালাম। ঘরের বাইরে গিয়ে একটু হাঁটলাম। তাজা বাতাস লাগাতেই মাথাটা একটু হালকা হলো। আবার ঘরে ঢুকলাম। করিমের খাটের পাশে এসে দাঁড়ালাম। করিম ঘুমোচ্ছে। তার শ্বাস স্বাভাবিক, মুখ শান্ত, কিন্তু তার ডান হাতের পাশে খাটের ওপারে কিছু একটা আছে। ঠিক দেখতে পাচ্ছি না, একটা ছায়ার মতো, কিন্তু ছায়া নয়, কারণ ঘরে আলো কম। একটা অন্ধকারের মধ্যে আরেকটু ঘন অন্ধকার, একটা আকৃতি। আমি নিজের অজান্তেই পিছিয়ে গেলাম। সে আকৃতিটা নড়ল না, স্থির। আমার হাত কাঁপছে, কিন্তু আমি ঠায় পালিয়ে থাকলাম। তারপর আস্তে আস্তে, খুব আস্তে, সেই আকৃতিটা ঘুরল আমার দিকে। আমি অনুভব করলাম যেন দুটো চোখ আমার দিকে তাকাচ্ছে। দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করছি। সেই তাকানোয় একটা ভার আছে, একটা ওজন। আমি মুখে সূরা পড়তে শুরু করলাম, আয়াতুল কুরসি। আস্তে আস্তে সেই আকৃতিটা একটু নড়ল, পিছনে সরল সামান্য। আমি থামলাম না, পড়তে থাকলাম। করিম ঘুমের মধ্যে হঠাৎ একটু নড়ল, উসখুস করল, তারপর থামল। সেই আকৃতিটা আর নেই, গন্ধটাও কমে গেছে। আমি সেই রাতে আর বসে থাকলাম, ভোর হওয়া পর্যন্ত। সকালে করিম উঠল, আমাকে দেখে চমকালো, বলল, আপনি সারা রাত জেগেছিলেন? আমি বললাম, হ্যাঁ। আর করিম, আমি রাতে কিছু একটা দেখেছি। করিম আমার মুখের দিকে তাকিয়ে থাকল। আমি বললাম, তুই যা বলেছিলিস সব সত্যি। করিম ধীরে ধীরে বলল, আমি জানতাম। আমি বললাম, এখন আমার কথা শুনবি? এখন কি তোকে নিয়ে যাওয়ার সুযোগ দেবি? করিম কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, আপনি যদি না থাকতেন হয়তো না বলতাম, কিন্তু আপনি থেকেছেন। আমি ভাবছিলাম। সে একটু থামল। সে সুন্দর, সে আমাকে চায়, কিন্তু রফিক ভাই, আমি তার পাশে শুয়ে এখন বুঝতে পারছি তার শ্বাস ঠান্ডা। সে আমাকে আগলে রাখে না, সে আমার ভেতর থেকে কিছু টেনে নেয়। ঘুম ভাঙলে ক্লান্ত লাগে, জোর লাগে না শরীরে। আমি বললাম, ঠিক তাই, এটা ভালোবাসা নয়, এটা নেওয়া। করিম চুপ করে থাকল। আমি তার গ্রামের একজন বুজুর্গ মানুষের কাছে নিয়ে গেলাম। নাম আজি সাইফুদ্দিন, বয়স 75-এর কাছাকাছি। তিনি পঞ্জাবের এই এলাকায় অনেক বছর ধরে আছেন। এই ধরনের বিষয়ে তার অভিজ্ঞতা আছে বলে সবাই জানে। হাজি সাইফুদ্দিন করিমকে দেখলেন, তার মুখ, হাত, চোখ দেখলেন। তারপর বললেন, ছেলেটার সাথে কতদিন ধরে হচ্ছে? আমি বললাম, প্রায় 2.5 মাস। তিনি বললেন, বেশি দেরি হয়ে যায়নি, কিন্তু কম সময়ও নেই। এই জাতীয় জিন, মহিলা জিন যখন পুরুষ মানুষকে ধরে, তারা ধীরে ধীরে সম্পর্ক গড়ে। প্রথমে উপস্থিতি, তারপর কাছে আসা, তারপর স্পর্শ, তারপর কথা বলা। আর যখন মানুষ সেই সম্পর্কে সাড়া দেয়, তখন সম্পর্কটা আরও গভীর হয়। আর গভীর হওয়ার সাথে সাথে মানুষটা দুর্বল হয়, কারণ সেই জিন মানুষের শক্তি খায়। তিনি বললেন, তুমি কি তাকে স্বপ্নে বা জেগে কথা বলেছ? করিম মাথা নামিয়ে বলল, হ্যাঁ। হাজি সাইফুদ্দিন বললেন, এটাই বিপদ। কথা বলার মানে সে আমন্ত্রণ পেয়েছে, এখন তাড়ানো একটু কঠিন। করিম বলল, কত কঠিন? হাজি সাইফুদ্দিন একটু চুপ করে থাকলেন। তারপর বললেন, সেটা নির্ভর করে সে কতটা আঁকড়ে ধরেছে। আমি 1 মাসের মধ্যে ঠিক করার চেষ্টা করব,
কিন্তু তোমাকে সম্পূর্ণ রাজি থাকতে হবে। মাঝ রাস্তায় মন পরিবর্তন করা যাবে না। করিম রাজি হল। পরের মাসটা ছিল করিমের জীবনের সবচেয়ে কঠিন সময়। হাজী সাইফুদ্দিন করিমের জন্য কিছু নিয়ম দিলেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ঘুমানোর আগে নির্দিষ্ট কিছু সূরা পড়া, ঘরের দরজায় আয়াত লেখা কাগজ, ওই পুরনো বটগাছের সামনে দিয়ে আর না যাওয়া। প্রথম সপ্তাহে সে এলো না। করিমের ঘুম হলো, শরীর একটু স্বাভাবিক হতে শুরু করল। দ্বিতীয় সপ্তাহে সে ফিরে এলো, কিন্তু এবার তার আসার ধরন ভিন্ন। আগে সে শান্তভাবে আসত, এখন তার আসার সাথে ঘরের মধ্যে কিছু পড়ে যেতে লাগলো। শেলফ থেকে জিনিস পড়ে, জানালার কাঁচ খটখট করে। করিম বলল সে রাগ করেছে। আমি বললাম, ভয় পাসনি? করিম বলল, পেয়েছিলাম, কিন্তু হাজী সাইফুদ্দিন বলেছিলেন এটা হবে। তৃতীয় সপ্তাহে সবচেয়ে ভয়ঙ্কর রাতটা এলো। করিম আমাকে পরের দিন সকালে ফোন করল। গলা কাঁপছে। বলল, রফিক ভাই, গত রাতে সে বুকে বসেছিল। আমি চমকে উঠলাম। সে বলল, ঘুম ভেঙে গেল মাঝরাতে। মনে হলো বুকে অনেক ভার, দম নিতে পারছি না। তাকিয়ে দেখি সে আমার বুকের উপর বসে আছে। এবার তার মুখ স্পষ্ট। আমি বললাম, কেমন দেখাচ্ছিল? করিম বলল, সুন্দর, কিন্তু এবার একটু ভিন্ন। চোখ দুটো ঘোলাটে সাদা, হাসছে না, তাকিয়ে আছে শুধু, আর বলল, তুমি আমাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছো। করিম বলল সে নামাজ পড়ার সময় কিছু পড়েছিল, ঠিক সেটাই মনে মনে বলতে শুরু করল। তারপর ধীরে ধীরে সেই ভার কমল, বুকের উপর থেকে কিছু একটা সরে গেল। চতুর্থ সপ্তাহের শেষ দিকে হাজী সাইফুদ্দিন করিমকে নিয়ে সেই বটগাছের সামনে গেলেন। আমিও সাথে ছিলাম। সেখানে তিনি কিছু পড়লেন, কিছু করলেন। আমাকে সব বলেননি, বললেন, তোমার জানার দরকার নেই, শুধু পাশে থাকো। সেই রাতের পর থেকে করিমের ঘরে আর কিছু হয়নি। গন্ধটাও গেল, ঘুম স্বাভাবিক হলো। 1 মাসের মধ্যে করিম অনেকটা আগের মতো হয়ে গেল। শরীরে শক্তি ফিরল, খাওয়া ফিরল, কারখানায় ফিরে গেল। কিন্তু একটা কথা করিম একদিন বলেছিল, যেটা আমি ভুলতে পারি না। বলেছিল, রফিক ভাই, আমি মাঝে মাঝে ভাবি সে কি সত্যি আমাকে ভালোবাসত। আমি বললাম, সেটা জানার চেষ্টা করিস না। করিম বলল, জানি, কিন্তু একটা কথা মনে হয়, সে যখন প্রথম এসেছিল, যখন শুধু পাশে বসত, মাথায় হাত বুলাতো, সেই অনুভূতিটা ভালো ছিল। একাকিত্বের ভেতরে একটা উষ্ণতার মতো। একটু থামল, তারপর বলল, কিন্তু সেই উষ্ণতার মূল্য ছিল আমার জীবন। আমি কি সেই দামে উষ্ণতা কিনতে পারতাম? আমি কিছু বললাম না। করিম নিজেই বলল, পারতাম না। এই ছিল আমার বন্ধু করিমের ঘটনা। আজও মাঝে মাঝে আমি ভাবি, সেই রাতে তার ঘরে যদি না থাকতাম, যদি সেই আকৃতিটা না দেখতাম নিজের চোখে, হয়তো আরও দেরি হয়ে যেত। আর দেরি হলে করিম হয়তো আর থাকতো না। রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন দ্বিতীয় ঘটনার জন্য। একটু থামুন, একটু দম নিন, কারণ আজকের দ্বিতীয় ঘটনাটি ভিন্ন ধরনের। এখানে ভালোবাসা আছে, প্রত্যাখ্যান আছে, মৃত্যু আছে, আর মৃত্যুর পরে প্রতিশোধের ভয়ঙ্কর এক যাত্রা আছে, যা শুনতে শুনতে আপনার বুক ভারী হয়ে আসবে। এবার আমরা পাড়ি দেব ভারতের উত্তরপ্রদেশের সীমানা পেরিয়ে হরিয়ানার এক ছোট্ট শহরে, যেখানে 2টো মেয়ে একটা ছেলেকে ভালোবেসেছিল। কিন্তু সেই ভালোবাসার পরিণতি হয়েছিল এমন, যা আজও সেই শহরের মানুষ মনে রাখে। দ্বিতীয় ঘটনা, হরিয়ানার সেই প্রতিশোধের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সুলতান মাহমুদ। সুলতান ভাই ভারতের হরিয়ানা রাজ্যের হিসার জেলার একটা ছোট্ট শহরের বাসিন্দা। বয়স 37, পেশায় একটি বেসরকারি স্কুলের শিক্ষক। মানুষটা সাধারণ, শান্তশিষ্ট। ভূতপ্রেতে তেমন বিশ্বাস ছিল না তার, কিন্তু এই ঘটনা তার চোখের সামনে ঘটেছে, তার পাড়ায়, তার পরিচিত মানুষদের জীবনে। অসংখ্য ধন্যবাদ সুলতানকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি সুলতানের ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি আমাকে বিস্তারিত জানিয়েছেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের পাড়ায় 3 জনের কথা বলবো। 3 জন একই পাড়ার, একই বয়সের প্রায়।
আরমান, পুরো নাম আরমান হোসেন, বয়স তখন 25-26, মাঝারি উচ্চতা, ফর্সা রং, গোছানো চেহারা, পাড়ায় সবাই তাকে পছন্দ করত। ব্যবহার ভালো, হাসি খুশি, একটা দোকানে কাজ করত, ইলেকট্রনিক্সের দোকান। বাবা মা আছেন, একটা ছোট ভাই আছে, মোটামুটি একটা সুখের পরিবার। নীনা, পুরো নাম নীনা শর্মা, আরমানদের পাশের গলিতে থাকত। বয়স 24-এর মতো, ফর্সা, লম্বা, চোখে সবসময় একটা উজ্জ্বলতা, হাসলে পুরো মুখ উজ্জ্বল হয়ে যায়। পড়াশোনা করেছে, একটা ছোট্ট প্রাইভেট অফিসে কাজ করত। আরমানের সাথে তার পরিচয় ছিল ছোটবেলা থেকে। মেঘনা, পুরো নাম মেঘনা বিশ্বাস, একটু দূরের পাড়া থেকে এসেছিল এখানে ভাড়া থাকতে। নার্সিং ট্রেনিং করত কাছের একটা হাসপাতালে। বয়স 23-24, শ্যামলা, মাঝারি উচ্চতা, কিন্তু একটা তীব্র আকর্ষণ ছিল তার মধ্যে। চোখ দুটো বড়, গভীর, যে দেখে সে একবার তাকিয়ে থাকে। আরমান আর নীনা বন্ধু ছিল, দীর্ঘ বন্ধুত্ব। পাড়ায় সবাই ভাবত এরা একদিন বিয়ে করবে। নীনা আরমানকে ভালোবাসত, এটা সে সরাসরি বলেনি কখনো, কিন্তু তার চোখে দেখা যেত। আরমান কি বুঝত? হয়তো বুঝত, কিন্তু আরমান নীনাকে বন্ধু হিসেবে দেখত, প্রেমিকা হিসেবে নয়। মেঘনা এলো পাড়ায় বছর 2 আগে। আসার কিছুদিন পরেই আরমানের সাথে তার পরিচয় হলো। দোকানের পথে প্রতিদিন দেখা হতো, তারপর কথা, তারপর হাঁটা, তারপর প্রেম। আরমান মেঘনাকে ভালোবাসত। এটা বুঝতে পারলাম যখন দেখলাম আরমানের চোখ মেঘনার দিকে পড়লে যেভাবে উজ্জ্বল হয়ে যেত, সেটা বন্ধুত্বের চোখ নয়। নীনা এটা দেখল। আমি দেখেছিলাম নীনার মুখ সেই সময়, একটা ব্যথা ছিল তাতে, নীরব, গভীর, কিন্তু সে কিছু বলল না কাউকে। আরমান নীনাকে জানালো যে মেঘনার সাথে তার সম্পর্ক। নীনা বলল, ভালো, সুখী হও, হাসল। কিন্তু সেই হাসির ভেতরে কি ছিল সেটা আরমান বুঝল না, হয়তো বোঝার চেষ্টাও করল না। এই ঘটনার পর নীনা একটু একটু করে নিজেকে গুটিয়ে নিতে লাগল। পাড়ায় কম বেরোত, বন্ধুদের সাথে কম মিশত, অফিসে যেত, ফিরত, ঘরে থাকত। আমি একদিন নীনাদের পাশের বাড়ির সুমাইয়া আপার কাছ থেকে জানলাম নীনা ঠিকমতো খাচ্ছে না, রাতে ঘুমায় না, তার মা চিন্তিত। আমি নিজেও একবার যেতে চেয়েছিলাম, কিন্তু নীনার সাথে আমার সেভাবে ঘনিষ্ঠতা নেই যে হঠাৎ গিয়ে জিজ্ঞেস করব, ছেড়ে দিলাম। তারপর একদিন সকালে উঠে শুনলাম নীনা আর নেই। সেই রাতে সে নিজেকে শেষ করে দিয়েছে, একা ঘরে, ঘুমের ওষুধ। তার মা পরের দিন সকালে দরজা ভেঙে পেলেন। পুরো পাড়া স্তব্ধ হয়ে গেল। কেউ ভাবেনি এই মেয়ে এই পথে যাবে। সবাই তাকে শান্ত মেয়ে বলে জানত, কিন্তু ভেতরে কি ছিল কেউ দেখেনি। নীনার মৃত্যু আরমানকে ভেঙে দিল। সে নিজেকে দোষ দিতে লাগলো, বলতো আমি কি বুঝতে পারিনি। মেঘনা তাকে সামলানোর চেষ্টা করত। ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হলো। মাস 3 পরের ঘটনা। আরমান একদিন মেঘনাকে বলল, তুমি কি রাতে আমার ঘরের সামনে দিয়ে গেছিলে? মেঘনা বলল, না, কেন? আরমান বলল, গত রাতে কেউ আমার ঘরের দরজায় দাঁড়িয়েছিল, ভোরের দিকে, আমি জানলার কাঁচ দিয়ে দেখলাম। মেঘনা বলল, হয়তো পাড়ার কেউ। আরমান বলল, না, মানুষটার চেহারা আমি নিশ্চিত নই, কিন্তু মনে হলো চেনা। মেঘনা বিষয়টা সরিয়ে দিল। দ্বিতীয় ঘটনা হলো একটা সপ্তাহ পরে। আরমান রাতে একা ঘরে ছিল। হঠাৎ তার মনে হলো ঘরে কোথাও একটা গন্ধ, নীনার গন্ধ। একটু অবাক হলো, নীনার গায়ে একটা বিশেষ পারফিউমের গন্ধ ছিল যা সে ব্যবহার করত। সেটা এখন এই ঘরে কোথা থেকে এলো? আরমান ঘর খুঁজল, কিছু নেই, কিন্তু গন্ধটা ছিল। সে মেঘনাকে ফোন করল, বলল, একটু আসবে? মেঘনা বলল, এত রাতে? আরমান বলল, একটু ভয় লাগছে। মেঘনা হাসল, বলল, তুমি ভয় পাচ্ছ? কালকে যাব। আরমান একা রইল সেই রাতে। পরের দিন সকালে মেঘনা এলো। আরমানের মুখ দেখে চমকালো, বলল, ঘুমাওনি? আরমান বলল, ঘুমিয়েছিলাম, কিন্তু মাঝরাতে স্বপ্ন দেখলাম। মেঘনা বলল, কি স্বপ্ন? আরমান একটু চুপ করে থাকল, তারপর বলল, নীনাকে দেখলাম। মেঘনার মুখ একটু শক্ত হলো। আরমান বলল, সে দাঁড়িয়েছিল আমার ঘরে, আমার বিছানার পাশে, কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। মেঘনা বলল, স্বপ্নই তো, এটা স্বাভাবিক, তুমি এখনো তার জন্য দোষী বোধ করছো, তাই স্বপ্নে আসছে। আরমান বলল, হয়তো। কিন্তু পরের রাতেও স্বপ্ন এলো, তারপর পরের রাতেও। প্রতি রাতেই নীনা আসে, কখনো দাঁড়িয়ে থাকে, কখনো হাসে, কখনো চুপচাপ তাকিয়ে থাকে, কিন্তু প্রতিদিনই আসে। আমি এই পর্যায়ে সরাসরি জানতাম না। আরমান আমার পরিচিত, কিন্তু খুব ঘনিষ্ঠ নই। পাড়ার কথায় মাঝে মাঝে শুনতাম। চতুর্থ সপ্তাহে একটা ঘটনা ঘটল, যেটা থেকে সত্যিকারের সমস্যার শুরু।
আরমান সন্ধ্যায় দোকান থেকে ফিরছিল। পাড়ার মোড়ে এসে থামল, কারণ সামনে রাস্তায় কেউ দাঁড়িয়ে। একটা মেয়ে, পেছন ফেরা। আরমান এগোলো না, কিছু একটা তাকে থামিয়ে দিল। সেই মেয়ের চুল, পোশাক সব পরিচিত লাগছে। সে ডাকল, নিনা। মেয়েটা ঘুরল, নিনার মুখ। আরমান পিছিয়ে গেল, তার হাত কাঁপতে শুরু করল। মেয়েটা হাসল, তারপর হেঁটে এগিয়ে গেল পাড়ার ভেতরে। অন্ধকারে মিলিয়ে গেল। আরমান সেই রাতে ঘরে ঢুকল না, বাইরে দাঁড়িয়ে থাকলো দীর্ঘক্ষণ। তারপর ফোন করলো আমাকে। আমি বললাম, কি হয়েছে? সে বলল, সুলতান ভাই, আমি নিনাকে দেখলাম। আমি ভাবলাম অভিভূত অবস্থায় ভুল দেখেছে, কিন্তু আরমানের গলার স্বর শুনে মনে হলো না, সে কাঁপছে। আমি বললাম, আমার কাছে এসো। সে এলো, বসল, সব বলল, স্বপ্নের কথা, গন্ধের কথা আর আজকের মোড়ের ঘটনা। আমি শুনে চুপ করে থাকলাম। আরমান বলল, সুলতান ভাই, আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি বললাম, পাগল হওয়ার লক্ষণ এটা নয়। তুমি খুব মানসিক চাপে আছো, নিনার মৃত্যু তোমাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে, এটাই বেশি সম্ভব। কিন্তু আমার মনের ভেতরে একটা অস্বস্তি ছিল। পরের দিন আমি মেঘনার সাথে কথা বললাম, তাকে সব বললাম। মেঘনা প্রথমে হাসল, বলল, এটা মানসিক চাপ। আরমান নিনার জন্য দোষী বোধ করছে বলে এরকম হচ্ছে। আমি বললাম, হতে পারে, কিন্তু তুমি একটু খেয়াল রেখো। মেঘনা বলল, অবশ্যই। এই কথোপকথনের 3 দিন পরে মেঘনা আমাকে ফোন করল। রাত তখন 11টার মতো। মেঘনা বলল, সুলতান ভাই, আমিও দেখলাম। আমি চমকে গেলাম। কি দেখলে? মেঘনা বলল, আরমানের ঘরে ছিলাম। রাত 10টার পর আমরা কথা বলছিলাম, হঠাৎ আরমান চুপ করে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? সে বলল, জানলার দিকে তাকাও। একটু থামল মেঘনা, তারপর বলল, আমি জানলার দিকে তাকালাম। জানলার বাইরে একটা মুখ, ঘরের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বললাম, কার মুখ? মেঘনা বলল, নিনার। নিস্তব্ধতা। মেঘনা বলল, আমি নিনাকে চিনি। সে মরে যাওয়ার আগে কয়েকবার দেখা হয়েছিল। আমি তার মুখ চিনি, এটা সে। আমি বললাম, জানলার বাইরে মানে? কতটা উঁচু ঘর? মেঘনা বলল, 2য় তলার। 2য় তলার জানলায় কোনো মুখ ভাসতে পারে না, কিন্তু ভেসেছিল। সেই রাতে মেঘনা আরমানের ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় সিঁড়ি দিয়ে নামছিল, মাঝপথে সিঁড়িতে ঠেস লেগে পড়ে গেল। সিঁড়িতে কিছু ছিল না, রাস্তা পরিষ্কার, কিন্তু পড়ে গেল, হাঁটুতে কেটে গেল। মেঘনা পরে আরমানকে বলল, মনে হলো কেউ পা ধরে টেনে ফেলে দিল। এই ঘটনার পর থেকে মেঘনার প্রতি ঘটনাগুলো শুরু হলো। প্রথমে ছোট ছোট বিষয়। অফিসে যাওয়ার সময় রিক্সা পাওয়া যাচ্ছে না, ফোন হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, ঘরে রান্না করতে গেলে গ্যাস নিভে যাচ্ছে। এগুলো কাকতালি মনে হলো প্রথমে, কিন্তু 7 দিনের মধ্যে যা হলো তা কাকতাল নয়। একদিন সন্ধে মেঘনা হাসপাতাল থেকে ফিরছিল। পাড়ার মোড়ে এসে দেখল একটা মেয়ে তার সামনে হাঁটছে, পেছন থেকে চেনা লাগছে। মেঘনা এগোলো না, দাঁড়িয়ে থাকল। মেয়েটা ঘুরল, নিনার মুখ। কিন্তু এবার নিনার চোখে হাসি নেই, তাকিয়ে আছে সোজা মেঘনার দিকে। সেই দৃষ্টিতে কোনো উষ্ণতা নেই। মেঘনা পালালো, দৌড়ে ভাড়া ঘরে ঢুকল, দরজা বন্ধ করল। সেই রাতে ঘুমাতে পারল না। পরের দিন সকালে মেঘনা আমার কাছে এলো, তার মুখ ফ্যাকাশে, চোখ লাল। বলল, সুলতান ভাই, আমি কি ঠিক করেছিলাম? আমি বললাম, কোন বিষয়ে? মেঘনা বলল, আরমানের সাথে। নিনা তো আরমানকে ভালোবাসত। আমি বললাম, মেঘনা, এই বিষয়ে এখন না, এখন বলো কি করতে চাও? মেঘনা বলল, আমি ভয় পাচ্ছি। আমি বললাম, একটু বড় মানুষের কাছে নিয়ে যেতে চাই, মানে এই বিষয়ে যারা জানেন তাদের কাছে। মেঘনা রাজি হলো। আমরা হিসার শহরের একটু বাইরে একজন বুজুর্গ মানুষের কাছে গেলাম। তার নাম মাওলানা সেলিম। বয়স বেশি, কিন্তু স্পষ্ট চিন্তা করেন। তিনি সব শুনলেন, মেঘনার কথা, আরমানের কথা, নিনার মৃত্যুর কথা। তারপর একটু চুপ করে থাকলেন। বললেন, মেয়েটা মারা যাওয়ার আগে কি কখনো বলেছে যে সে মরলে প্রতিশোধ নেবে কিংবা কাউকে কিছু হতে দেবে না? মেঘনা বলল, সরাসরি তেমন শুনিনি। মাওলানা সেলিম বললেন, এই ধরনের ক্ষেত্রে মৃত্যুর আগের মানসিক অবস্থা অনেক গুরুত্বপূর্ণ। যে মানুষ অনেক রাগ, অনেক কষ্ট, অনেক অপ্রাপ্তি নিয়ে মারা যায়, তাদের আত্মা মাঝে মাঝে চলে যেতে পারে না, আটকে থাকে। আর আটকে থাকলে যে কারণে এত কষ্ট ছিল, সেই কারণের দিকে ফিরে আসে। তিনি বললেন, এখানে নিনা মরেছে একটা ভালোবাসার ব্যর্থতায়। সে যাকে চেয়েছিল সে অন্য কাউকে বেছে নিয়েছিল। এই অপ্রাপ্তি, এই যন্ত্রণা, এটা নিয়েই সে গেছে, তাই সে যেতে পারেনি। মেঘনা জিজ্ঞেস করল, তাহলে সে কি চায়? মাওলানা সেলিম বললেন, সম্ভবত সে চায় যে পরিস্থিতির কারণে সে হারিয়েছিল সেটা আর না থাকুক।
মানে আরমান আর মেঘনার সম্পর্ক। মেঘনার মুখ শক্ত হয়ে গেল। তিনি বললেন, এখন দুটো পথ আছে। এক, নিনার জন্য দোয়া করা, তার কবরে গিয়ে মাফ চাওয়া, তার আত্মার শান্তির জন্য কিছু করা। দুই, আরমানকেও বিষয়টা জানানো, কারণ এই ঘটনায় সে সবচেয়ে বেশি যুক্ত। মেঘনা সেদিন চুপ করে ফিরে এলো। পরের দিন সকালে মেঘনা নিনার কবরে গেল। তার মা সাথে গেলেন, আমিও গেলাম। কবরের সামনে দাঁড়িয়ে মেঘনা কিছু বলল, নিচু গলায়। আমি শুনলাম না পুরোটা, কিন্তু সে কাঁদছিল। সেই রাত থেকে মেঘনার উপরের ঘটনাগুলো একটু কমল, কিন্তু আরমানের ঘটনা তখনও চলছিল। আরমান এই সময়ের মধ্যে আরও বেশি স্বপ্ন দেখছিল। নিনা প্রতি রাতে আসছে, কিন্তু এখন আর চুপ থাকে না, বলে, তুমি কি আমাকে ছেড়ে দিয়েছিলে? আরমান স্বপ্নে বলে, আমি তোমাকে কখনো ছাড়িনি, আমি তোমাকে সেভাবে ভালোবাসিনি। নিনা বলে, কেন? এই প্রশ্নের উত্তর আরমানের কাছে নেই। একদিন রাতে আরমান একটু ঘুমানোর পর হঠাৎ উঠে বসল। মেঘনা পাশে ছিল। আরমান মেঘনাকে বলল, তুমি কে? মেঘনা চমকে বলল, কি বলছো? আরমান বলল, আমার ঘরে এই মেয়েটাকে। মেঘনা বুঝল আরমান ঘুম আর জাগরণের মাঝামাঝি কোথাও আছে। সে ডাকল, আরমান। আরমান তাকালো, তারপর একটু স্বাভাবিক হলো, বলল, ও তুমি, ভালো হয়েছে এলে। মেঘনা বলল, কি বলছিলে? আরমান বলল, আমি দেখছিলাম তোমার জায়গায় নিনা বসে আছে। মেঘনা কিছু বলল না। এই ঘটনার পর থেকে মেঘনার ভেতরে একটা পরিবর্তন এলো। সে আরমানের সাথে দূরত্ব রাখতে শুরু করল। আগে প্রতিদিন আসতো, এখন 2 দিনে একবার, তারপর 3 দিনে। আরমান বুঝল, জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? মেঘনা বলল, কিছু না। আরমান বলল, আমি বুঝতে পারছি তুমি সরে যাচ্ছ। মেঘনা সেদিন অনেকক্ষণ চুপ থেকে বলল, আরমান, আমি ভয় পাচ্ছি। আরমান বলল, কিসের ভয়? মেঘনা বলল, আমার মনে হচ্ছে নিনা চায় না আমরা একসাথে থাকি, আর যখন কেউ এতটা চায় তখন হয়তো মেনে নেওয়া উচিত। আরমান বলল, তার মানে তুমি ছেড়ে যাবে? মেঘনা বলল, না, কিন্তু একটু সময় চাই। মওলানা সেলিম এই বিষয়ে যা বললেন সেটা গুরুত্বপূর্ণ। তিনি বললেন, এই মেয়ে নিনা, সে কাউকে কষ্ট দিতে চাইছে তা নয়, সে নিজে কষ্ট পেয়ে মরেছে। তার আত্মা সেই কষ্ট নিয়ে ঘুরছে, তাকে শান্তি দিতে হবে। সেটার একটাই পথ, তার জন্য দোয়া করা, তার আত্মার মাগফেরাতের জন্য কিছু সওয়াব পাঠানো। আর একটা কাজ, যারা তার কাছে দোষী বোধ করে তারা সেটা স্বীকার করুক, তাহলে হয়তো সে শান্তি পাবে। আরমান এই কথা শুনল। সে নিনার কবরে গেল, একা। সেখানে দাঁড়িয়ে কি বলেছে সে আমাকে পুরোটা বলেনি, শুধু বলেছে, আমি তাকে বলেছি, আমি দুঃখিত। তুমি যা অনুভব করেছিলে সেটা সত্যি ছিল, কিন্তু ভালোবাসা জোর করা যায় না। তুমি এখন যেখানে আছো সেখানে ভালো থাকো। সেদিন কবর থেকে ফিরে আরমান আমাকে ফোন করল, বলল, কবরস্থানে একটু অদ্ভুত লাগলো। আমি বললাম, কি লাগলো? সে বলল, নিনার কবরের সামনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ হাওয়া এলো, একটু ঠান্ডা, আর মনে হলো একটা হাত কাঁধে পড়ল, আস্তে, তারপর চলে গেল। আমি বললাম, তারপর? সে বলল, মনে হলো কেউ বলছে, যাও। সেই রাত থেকে স্বপ্ন কমতে শুরু করলো। 1 সপ্তাহের মধ্যে স্বপ্ন প্রায় বন্ধ হয়ে গেল। মেঘনার উপরের ঘটনাগুলোও বন্ধ হলো। পাড়ায় আস্তে আস্তে সব স্বাভাবিক হলো। কিন্তু একটা ঘটনার কথা না বললে এই ঘটনা অসম্পূর্ণ থাকবে। নিনার কবরে যাওয়ার মাস 2 পরে একদিন রাস্তায় আরমানের সাথে দেখা। সে আগের থেকে একটু ভালো দেখাচ্ছে, মেঘনার সাথে সম্পর্ক টিকেছে। আমি জিজ্ঞেস করলাম, এখন কেমন আছো? আরমান বলল, ভালো আছি, কিন্তু সুলতান ভাই, একটা কথা বলবো। আমি বললাম, বলো। সে বলল, গতকাল রাতে একটা স্বপ্ন দেখলাম, নিনাকে, কিন্তু এবার সে অন্য রকম, হাসছে আর বলল, তুমি ভালো থেকো। সে একটু থামল, তারপর বলল, এটা কি স্বপ্ন ছিল নাকি আসলেই বিদায় নিল আমি বলতে পারবো না, কিন্তু মনে হলো সে চলে গেছে। আমি কিছু বললাম না। আরমান নিজেই বলল, জানো, মানুষ মরে যাওয়ার পরেও যদি কেউ এভাবে থেকে যায় তাহলে বুঝতে হবে তার কষ্ট কতটা গভীর ছিল। নিনার কষ্ট অনেক গভীর ছিল। আমি হয়তো বুঝিনি তখন, কিন্তু সে বুঝেছিল।
সুলতান ভাই এখানেই শেষ করেছেন তার ঘটনা। শেষে লিখেছেন, ভাই, আমি ভূত প্রেত বিশ্বাস করতাম না, এখনও পুরোপুরি বুঝি না কি হয়েছিল, কিন্তু এটুকু বুঝি মানুষের কষ্ট, মানুষের না পাওয়া এটা এতটা শক্তিশালী যে মৃত্যুর পরেও হয়তো সেটা থাকে, আর সেই কষ্টের সামনে আমাদের একটু হলেও দাঁড়ানো উচিত। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 142-এর দুটি ঘটনা এখানেই শেষ করলাম। পাঞ্জাবের সেই ছোট্ট পাড়ায় একাকী একটা মানুষের রাতের পর রাত এক অশরীরী উপস্থিতি তাকে ধীরে ধীরে ক্ষয় করে যাচ্ছিল। সেই উষ্ণতার মূল্য ছিল তার জীবন। আর হরিয়ানার সেই শহরে একটা মেয়ে না পাওয়ার যন্ত্রণা নিয়ে চলে গেল, কিন্তু যাওয়ার পরেও সে পুরোপুরি যায়নি, কারণ তার কষ্টটা মৃত্যুর চেয়েও ভারী ছিল। এই দুটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না, যুক্তি ধরতে পারে না। কিছু সত্তা আছে যারা আমাদের মতোই অনুভব করে, কিন্তু তাদের অনুভূতির ভার আমাদের বহন করার ক্ষমতা নেই। আর কিছু কষ্ট আছে যা মানুষ মরে গেলেও যায় না, কারণ সেই কষ্টের কোনো উত্তর পাওয়া যায়নি এই পৃথিবীতে। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারোর জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল ashoriryofficial@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হবার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বের হওয়ার পথ নেই, কারণ ভয় যতক্ষণ আছে, অশরীরী ততক্ষণ আছে। অন্ধকার যতক্ষণ থাকবে, এই আসর চলতে থাকবে। আগামী নতুন এপিসোডে নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। একা রাতে অচেনা মানুষের পিছু নেবেন না। যে গন্ধ এই রাতে চেনা লাগে কিন্তু উৎস নেই, সেই গন্ধের দিকে এগিয়ে যাবেন না। আর যদি কোনো মুখ দেখেন জানালার বাইরে, যে মুখ চেনা কিন্তু সেই মানুষ আর এই পৃথিবীতে নেই, তাহলে দরজা খুলবেন না। আল্লাহ হাফেজ।